আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এ রাজ্যে আসছেন। নদিয়ার রানাঘাট তাহেরপুরে ৩,২০০ কোটি টাকা ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি পরিবর্তন সংকল্প যাত্রাতেও বক্তব্য রাখবেন তিনি। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যে আরও 230 কোটি টাকা খরচ হতে চলেছে। এর মধ্যে 138 কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ। বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় ইডি মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, যুবরাজ সিং সহ 7 জনের 7,93,00,000 টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার গঠিত মূল কমিটি 15 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে তাদের দ্বিতীয় রিপোর্ট পেশ করবে। হাসনাবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল ও রাজনৈতিক সভার অনুমতি নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট ওই থানার সাব ইন্সপেক্টরকে তলব করেছে। 54তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে বাংলা আজ চণ্ডীগড়ের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এ রাজ্যে আসছেন। নদিয়ার রানাঘাট তাহেরপুরে ৩,২০০ কোটি টাকা ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এরপর পরিবর্তন সংকল্প সভাতেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, এই সভা থেকেই রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে। তিনি আরও বলেন, বাংলার ঋত গৌরব পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই আজ থেকেই শুরু হবে। পরে শ্রমিকবাবু তাহেরপুরে পরিবর্তন সংকল্প যাত্রার সভাস্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের গতি বাড়াতে নিরন্তর চেষ্টা চালিয়ে যান। উন্নয়নের ক্ষেত্রে কোনো বিমাতৃসুলভ আচরণ করা হয় না। এটা বিজেপির রাজনৈতিক সংস্কৃতির বাইরে বলেও উল্লেখ করেন বিজেপি রাজ্য সভাপতি। বিজেপির রাজনীতি সমন্বয়ের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি নয়। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিশ্বাস করি, এই ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং দেশের প্রধানমন্ত্রী সর্বতোভাবে প্রত্যেকটি রাজ্যকে তার আর্থসামাজিক উন্নয়নের গতিপথ যাতে ত্বরান্বিত হয় তার চেষ্টা চালিয়ে যান। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের সরকার বা তার দলের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ থাকতে পারে, উন্নয়নের ক্ষেত্রে অন্তত কোনো বিমাতৃসুলভ আচরণ বিজেপি করে না। এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির বাইরে। এদিকে তাহিরপুরে আজ প্রধানমন্ত্রীর সভায় স্বনামধন্য বহু ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন। তিনি বলেন, প্রথিত যশা যেসব মানুষ এতদিন রাজনীতির আঙিনায় ছিলেন না, তারাও এই সভায় যোগ দেবেন। সমাজের সর্বস্তরের বিশিষ্ট জনেদের উপস্থিতি সভাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে। আমাদের জেলা সংবাদদাতা অনুপম মোদক জানাচ্ছেন, প্রধানমন্ত্রী প্রায় ৩,২০০ কোটি টাকা মূল্যের যে দুটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, তার মধ্যে আছে নদিয়া জেলার ওপর দিয়ে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের বড় জাগুলি কৃষ্ণনগর অংশের ৬৬.৭ কিলোমিটার দীর্ঘ 4 লেনের রাস্তার উদ্বোধন। পাশাপাশি তিনি উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার ওপর দিয়ে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের বারাসাত বড়জাগুলি অংশের ১৭.৬ কিলোমিটার দীর্ঘ 4 লেনের রাস্তার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যাতায়াতের সময় আরও 2 ঘন্টা কমে যাবে, যোগাযোগ উন্নত হবে, নিরবচ্ছিন্ন যান চলাচলের পাশাপাশি দ্রুত ও মসৃণ পরিবহন ব্যবস্থা নিশ্চিত হবে। প্রধানমন্ত্রীর সভার প্রেক্ষিতে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কল্যাণী লালগোলা শাখায় আজ অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুসারে লালগোলা রানাঘাট ইএমইউ স্পেশাল সকাল 6:30টায় লালগোলা থেকে ছেড়েছে, 9:25 সেটি রানাঘাটে পৌঁছবে। এছাড়াও কল্যাণী ও কৃষ্ণনগরের মধ্যে দুটি ইএমইউ স্পেশাল সকাল 7:40 ও 8:04 কল্যাণী থেকে ছেড়ে 8:36 ও 9টায় কৃষ্ণনগর পৌঁছবে। কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেন আজ অতিরিক্ত স্টপেজ দেবে। পাশাপাশি দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রানাঘাট ও লালগোলার মধ্যে যাতায়াতকারী সমস্ত ইএমইউ ও মেমু লোকাল ট্রেন রানাঘাট ও লালগোলার মধ্যে সবকটি স্টেশনে থামবে বলে রেল সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 100 দিনের কাজ প্রকল্পে বড়সড় পরিবর্তন এনেছেন। এর পরিবর্তে আনা বিকশিত ভারত জি রামজি বিল 2025-এ কাজের দিনের সংখ্যা বাড়িয়ে 125 করা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের পারিশ্রমিকও বৃদ্ধি করা হয়েছে।
রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এই সিদ্ধান্তে খুশি ব্যক্ত করে বলেছেন, গ্রামীণ এলাকার শ্রমিকরা আরও বেশি উপকৃত হবেন, কাজের স্বচ্ছতা ও আর্থিক নিরাপত্তাও বৃদ্ধি পাবে। মোদী অর্থনীতিতে জিএসটিতে ছাড় দিয়েছেন। আমাদের অর্থনীতি এতটাই মজবুত, আর সেই কারণে পিছিয়ে পড়া মানুষ যারা কাজ পায় না তাদেরও 100 দিনের জায়গায় 125 দিন করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে তার যে মূল্য 240 টাকা করেছেন। জব কার্ড শুধু নয়, এবার বায়োমেট্রিক চালু হবে এবং গুগল ট্যাগের মধ্যে কি কাজ হচ্ছে সেটাও পৌঁছে দিতে হবে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যে আরও 230 কোটি টাকা খরচ হতে চলেছে। এর মধ্যে 138 কোটি টাকা পাওয়া গেছে কেন্দ্রীয় বরাদ্দ হিসেবে, বাকি 92 কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করা হবে। এই প্রকল্পের দায়িত্বে থাকা পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের সাফল্যের সুবাদেই চলতি অর্থবর্ষে এই নিয়ে চতুর্থবার টাকা পাচ্ছে রাজ্য। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী, অভিনেতা অঙ্কুশ হাজরা, ক্রিকেটার যুবরাজ সিং, রবিন উত্থাপ্পা সহ 7 জনের 7 কোটি 93 লক্ষ টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বাকিদের মধ্যে আছেন অভিনেতা সোনু সুদ, উর্বশী রাউতেলা ও নেহা শর্মা। একাধিক এফআইআর এর ভিত্তিতে তদন্ত করে ইডি এই পদক্ষেপ নিয়েছে। ইডি জানিয়েছে, বেআইনি অনলাইন অ্যাপের মাধ্যমে বেটিংয়ের প্রচার ও প্রসারের জন্য তারা গোটা দেশে বিজ্ঞাপন করেছিল। এই অনলাইন অ্যাপ ও সংশ্লিষ্ট সংস্থাগুলি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে কোনো বৈধ অনুমোদন নেয়নি। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার গঠিত মূল কমিটি 15 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তাদের দ্বিতীয় রিপোর্ট পেশ করবে। একটি প্রতিবেদন। যুব ভারতী কাণ্ডে রাজ্য সরকারের একাধিক মন্ত্রীর ভূমিকাও এবার আতশ কাচের তলায়। প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন ওই কমিটি 4টি আলাদা কমিটির রিপোর্ট এবং সিটের তদন্তের অগ্রগতির উপর ভিত্তি করে তাদের দ্বিতীয় রিপোর্ট তৈরি করছে। সেই রিপোর্টেই একাধিক মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আগামী 15 দিনের মধ্যে ওই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ার কথা। এই ধরনের বড় অনুষ্ঠানের জন্য রাজ্য সরকারের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি রয়েছে। এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সেই বিধি মেনে চলা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে তদন্ত কমিটি। ক্রীড়া সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ কর্তারা ইতিমধ্যেই নিজেদের শোকজ নোটিশের জবাব জমা দিয়েছেন। প্রশাসনিক সূত্রের খবর, তদন্তে সেই জবাবগুলিও খুঁটিয়ে খতিয়ে দেখা হবে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে রাজ্যের পূর্ত দপ্তর সল্টলেক স্টেডিয়ামে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। কাঠামোগত ক্ষতি কতটা হয়েছে তার বিস্তারিত মূল্যায়ন চলেছে। সিটের তরফে অনুমতি মিললে তবেই স্টেডিয়ামের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে নবান্ন সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28শে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর 24 পরগনার হাসনাবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল ও রাজনৈতিক সভার অনুমতিকে কেন্দ্র করে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ পালন না করায় হাসনাবাদ থানার সাব ইন্সপেক্টর প্রতিবিন্দু দাসকে জিজ্ঞাসাবাদের জন্য হাসনাবাদ থানায় তলব করা হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাও আদালতের নির্দেশ ইচ্ছাকৃত লঙ্ঘনের অভিযোগে তাকে 22শে ডিসেম্বর বেলা 2টোয় হাজিরা দিতে বলেছেন। এদিকে কলকাতা হাইকোর্ট রাজ্যের অস্থায়ী ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের স্থায়ী চাকরি, স্বাস্থ্য বিমা সহ একাধিক দাবিতে 22শে ডিসেম্বর হাওড়ার মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে ধর্নার অনুমতি দিয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ বলেছেন, 5 দিন অর্থাৎ 22শে ডিসেম্বর সকাল 10টা থেকে 26শে ডিসেম্বর সন্ধ্যে 6টা পর্যন্ত এই ধর্না করা যাবে। তবে প্রতিদিন 200 জনের বেশি এতে অংশগ্রহণ করতে পারবেন না। পাশাপাশি আরও কিছু শর্ত আরোপ করা হয়েছে। কলকাতায় আজ বহু কণ্ঠে সংবিধান পাঠের আয়োজন করছে প্রদেশ কংগ্রেস। বিধান ভবনে গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও এআইসিসির সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গে দলের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান।
বাতাসের নিম্ন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা। আজ পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 1.1 ডিগ্রি বেশি। হুগলির চুঁচুড়ায় পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত পুরুষদের 54তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলা ফাইনালে উঠেছে। ফাইনালে আজ তারা চণ্ডীগড়ের মুখোমুখি হবে। চুঁচুড়ার নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় শুরু হবে খেলা সকাল 11টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এ রাজ্যে আসছেন। নদিয়ার রানাঘাট তাহেরপুরে ৩,২০০ কোটি টাকা ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি পরিবর্তন সংকল্প যাত্রাতেও বক্তব্য রাখবেন তিনি। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো, প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গে আসছেন। নদিয়ার রানাঘাট তাহেরপুরে ৩,২০০ কোটি টাকা ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের পাশাপাশি পরিবর্তন সংকল্প যাত্রাতেও বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর দুদিনের আসাম সফরও আজ শুরু হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 11 বছরে পরবর্তী প্রজন্মের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মহারাষ্ট্রে নাগপুর শহরের উপকণ্ঠে গতকাল এক শিল্প কারখানায় জলের ট্যাঙ্কে ধসে পড়ে 6 জন নিহত হয়েছেন, আহত 9 জন। ঘন কুয়াশা ও দৃশ্যমানতা কম থাকায় বিমান চলাচল ব্যাহত হওয়ার প্রেক্ষিতে সরকার এয়ারলাইন সংস্থাগুলিতে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিকা জারি করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামীকাল আজ উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড় এবং হিমাচল প্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে। আহমেদাবাদে পঞ্চম ও শেষ টি20 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 30 রানে হারিয়ে 3-1 সিরিজ জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গে আসছেন। নদিয়ার রানাঘাট তাহেরপুরে ৩,২০০ কোটি টাকা ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। এরপর পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এই সভা থেকেই রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে। বাংলার হৃত গৌরব পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইও আজ থেকেই শুরু হবে। পরে শ্রমিকবাবু তাহেরপুর পরিবর্তন সংকল্প যাত্রা সভার স্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের গতি বাড়াতে নিরন্তর চেষ্টা চালিয়ে যান। উন্নয়নের ক্ষেত্রে কোনো বিমাতৃসুলভ আচরণ করা হয় না, এটা বিজেপির রাজনৈতিক সংস্কৃতির বাইরে বলেও উল্লেখ করেন বিজেপির রাজ্য সভাপতি। আমাদের নদিয়া সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী প্রায় ৩,২০০ কোটি টাকা মূল্যের যে দুটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে আছে নদিয়া জেলার উপর দিয়ে যাওয়া 34 নম্বর জাতীয় সড়কের বর্জাগুলি কৃষ্ণনগর অংশের 66.7 কিলোমিটার দীর্ঘ 4 লেনের রাস্তার উদ্বোধন। পাশাপাশি তিনি উত্তর 24 পরগনা নদিয়া জেলার উপর দিয়ে যাওয়া 34 নম্বর জাতীয় সড়কের বারাসাত বর্জাগুলি অংশের 17.6 কিলোমিটার দীর্ঘ 4 লেনের রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যাতায়াতের সময় আরও 2 ঘন্টা কমে যাবে, যোগাযোগও আরও উন্নত হবে। পশ্চিমবঙ্গ সফর শেষে প্রধানমন্ত্রী দুদিনের আসাম সফরও আজ শুরু হবে। সফরকালে শ্রী মোদী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। সফরের শেষ দিনে শ্রী মোদী গুয়াহাটির শহীদ স্মারক ক্ষেত্রে ঐতিহাসিক আসাম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আসাম উপত্যকা সার ও রসায়ন কোম্পানি অ্যামোনিয়া ইউরিয়া প্রকল্পের ভূমি পুজোতেও অংশ নেবেন তিনি। সংসদের উভয় সভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে 19 দিন চলে এই অধিবেশন। গতকাল প্রথমে লোকসভা ও পরে রাজ্যসভা স্থগিত রাখা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, এবার 15টি অধিবেশনে 111% কাজ হয়েছে। সভা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল সদস্যকে অভিনন্দন জানান তিনি। সমাপ্তি ভাষণে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, উচ্চকক্ষে এবারের অধিবেশনে 92 ঘন্টায় 121% কাজ হয়েছে। বিভিন্ন ঐতিহাসিক এবং গণতান্ত্রিক ইস্যুতে সদর্থক আলোচনায় সদস্যরা অংশ নিয়েছেন। বন্দে মাতরমের 150 শতবর্ষ নিয়ে বিশেষ আলোচনায় নিজেদের বক্তব্য রেখেছেন 82 জন সদস্য। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট বা সত্যানুসন্ধানী টিম সরকারের সম্বন্ধে কোনো রকম ভুয়ো খবর ছড়ালে অবিলম্বে সে ব্যাপারে অবহিত করার জন্য জনগণের প্রতি আর্জি জানিয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান গতকাল রাজ্যসভায় বলেন, কোনো অভাব, অভিযোগ অথবা ফ্যাক্ট চেকের আবেদন 8799711259 এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে পাঠানো যাবে। এছাড়াও পিআইবি ওয়েবসাইট অথবা ইমেল মারফতও তা জানানো যাবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 11 বছরে পরবর্তী প্রজন্মের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি গতকাল নতুন দিল্লিতে রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশন মহাসংঘ ক্রেডাইয়ের জাতীয় সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। শ্রী শাহ বলেন, জাতীয় ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন, ভারতমালা, সাগরমালা ও পর্বতমালার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পেরও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নগর উন্নয়ন ক্ষেত্রে স্পষ্ট দিশা নির্দেশ পাওয়া গেছে। ভারত এখন বিশ্বের অগ্রণী পরিকাঠামোগত দেশগুলির অন্যতম। अगर देश का हर डेवलपर अपने हर क्रिएशन के अंदर 100 अच्छे वृक्ष जब बिल्डिंग बन रही हो तभी लगाने का प्रयास करे तो मुझे लगता है कि बहुत बड़ा काम होगा और एक जगह पे फॉरेस्ट से ज्यादा फायदा इससे होगा। পরিসংখ্যান দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 2047 সালের মধ্যে দেশের শহরাঞ্চলে জনসংখ্যা 50% পৌঁছবে বলে মনে করা হচ্ছে। এই বাসিন্দাদের জন্য বাসস্থানের বন্দোবস্ত করার দায়িত্ব মূলত ডেভেলপারদের। এই প্রসঙ্গে তিনি রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি রেরার গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দফতরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব দেশের অর্থনৈতিক উন্নয়ন, শহরাঞ্চলের ভবিষ্যৎ ও জীবনযাত্রার মান নির্ধারণে রিয়েল এস্টেট ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। ভারতের প্রথম সমবায় ট্যাক্সি পরিষেবা ভারত ট্যাক্সি চলতি মাসের 1 তারিখে দিল্লিতে শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগে চালু হয়েছে পরিষেবা। চলতি বছরের 25শে মার্চ সংসদে অধিবেশনে ভারত ট্যাক্সি চালু করার ঘোষণা করা হয়। এর ফলে গাড়ির চালক এবং যাত্রীদের বিভিন্ন সমস্যার সমাধান হওয়া ছাড়াও সঠিক ভাড়া সুনিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষার সমাধান হবে বলেই মনে করা হচ্ছে। ভারত ও নেদারল্যান্ডস যৌথ বাণিজ্য বিনিয়োগ কমিটি জেটিআইসি গঠনের জন্য এক সমঝোতা স্মারকপত্র এমওইউ স্বাক্ষর করেছে। ভারত সফররত নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী ডেভিড ভ্যান উইলের উপস্থিতিতে গতকাল শিল্প ও বাণিজ্য মন্ত্রক এবং নেদারল্যান্ডসের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরা এই এমওইউ স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মহারাষ্ট্রের নাগপুর শহরের উপকণ্ঠে গতকাল এক শিল্প কারখানায় জলের ট্যাঙ্ক ধসে পড়ে 6 জন নিহত হয়েছেন, আহত 9 জন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি আইএমডিসি বুটিবড়ি এলাকায় অবস্থিত একটি সোলার প্যানেল তৈরির কারখানায় ঘটেছে। তিনি জানান, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই 3 শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও 3 জন আহত ব্যক্তি মারা যান। এই ঘটনায় শোক প্রকাশ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস ঘোষণা করেছেন, রাজ্য সরকার নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে। এছাড়াও আভাডা ইলেকট্রো প্রাইভেট লিমিটেড নামের এই কোম্পানিটি নিহতদের পরিবার পিছু 30 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। ঘন কুয়াশা ও দৃশ্যমানতা কম থাকায় বিমান চলাচল ব্যাহত হওয়ার প্রেক্ষিতে সরকার এয়ারলাইন সংস্থাগুলিকে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিকা জারি করেছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে গতকাল নির্দেশিকায় বলা হয়েছে, বিমান চলাচল সংক্রান্ত সঠিক সময়সীমা ও সর্বশেষ গতিবিধি সম্পর্কে যাত্রীদের আগে থেকেই অবহিত করতে হবে। উড়ানের অতিরিক্ত দেরি হলে যাত্রীদের জন্য খাবার দাবার ও পানীয়ের বন্দোবস্ত করতে হবে। সময় মতো চেক ইন করলে বোর্ডিং যাতে কোনো মতেই বাতিল করা না হয় সেই বিষয়টিও সুনিশ্চিত করতে বলা হয়েছে। এয়ারলাইন সংস্থাগুলিকে পর্যাপ্ত কর্মী নিযুক্ত করা, বিশেষত ভোর বা রাতের দিকে এয়ারপোর্ট হেল্প ডেস্ক যেন ফাঁকা না থাকে তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে। কানেক্টিং ফ্লাইটের ক্ষেত্রে মালপত্র যাতে সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হয় তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে ওই নির্দেশিকায়। উল্লেখ্য, ঘন কুয়াশার জন্য গতকাল দিল্লি রাজধানী অঞ্চলে একাধিক উড়ান ও ট্রেন চলাচল ব্যাহত হয়। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 177টি উড়ান বাতিল করা হয় বলে কর্তৃপক্ষ জানায়। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড় এবং হিমাচল প্রদেশে ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে। বিহার, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই রকম কুয়াশা থাকবে। এছাড়াও কর্ণাটকের কিছু অংশ, তেলেঙ্গানায় আগামী 2 দিন শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে দিল্লির রাজধানী অঞ্চলে বাতাসের মান অত্যন্ত নিম্নেই রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, জাতীয় রাজধানী অঞ্চলে আজ সন্ধ্যে 7টায় বাতাসের মান সূচক AQI রেকর্ড করা হয়েছে 369। কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য, জলবায়ু পরিবর্তন দফতরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী 1 সপ্তাহের মধ্যে দিল্লির বায়ু দূষণ কমানোর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ দূষণ পরিস্থিতি নিয়ে দিল্লিতে একটি বৈঠকে যোগ দিয়ে তিনি দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের দূষণ পরিস্থিতির বিস্তারিত খবরাখবর নেন। কী ব্যবস্থা নিলে দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে সে ব্যাপারেও মত বিনিময় করা হবে। পুরুষদের ক্রিকেটে আহমেদাবাদে গতকাল ভারত পঞ্চম ও শেষ টি20 আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 30 রানে হারিয়ে সিরিজ 3-1 ব্যবধানে জিতেছে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত 20 ওভারে 5 উইকেটে হারিয়ে 231 রান করে।
তিলক বর্মা 73 রান এবং হার্দিক পান্ডিয়া 63 রান করেন। হার্দিক মাত্র 16 বলে 50 রান করে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে মাইলফলক স্পর্শ করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গে আসছেন। নদিয়ার রানাঘাট তাহিরপুরে 3200 কোটি টাকা ব্যয়ে 2টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের পাশাপাশি পরিবর্তন সংকল্প যাত্রাতেও বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রী দুদিনের আসাম সফরও আজ শুরু হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 11 বছরে পরবর্তী প্রজন্মের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মহারাষ্ট্রের নাগপুর শহরের উপকণ্ঠে গতকাল একটি শিল্প কারখানায় জলের ট্যাঙ্ক ধসে পড়ে 6 জন নিহত হয়েছেন, আহত 9 জন। খবর শেষ হলো।